বাংলার রাজনীতিতে গত কয়েক বছরে ভোটে দেখা গেছে ভোট এলেই কোচবিহার উত্তপ্ত হয়। খবরের শিরোনামে উঠে আসে কোচবিহার মানেই যেন উত্তপ্ত পরিস্থিতি। তৃণমূল বিজেপি সংঘর্ষের অভিযোগ বারবার উঠে আসে এই কোচবিহার থেকে। বিগত কয়েকটা নির্বাচনে অন্তত তাই দেখা গেছে। এই মুহূর্তে আমি দিনহাটায় রয়েছি, আর এই দিনহাটাকে বলা হয় কোচবিহারের রাজনীতির ভরকেন্দ্র। আজ আমি সোনিয়া তাই ঘুরে দেখব দিনহাটা, অলিগলি ঘুরে বোঝার চেষ্টা করব ভোটের পালস, কি ভাবছে ভোটের আগে এখানকার মানুষ। আমার হটস্পট আজ দিনহাটা। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের দিনহাটার চৌপথি এলাকা। এই সেই এলাকা যেখানে নিশীথ প্রামাণিকের সঙ্গে উদয়ন গুহ একেবারে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে গিয়েছিল। নিশীথ প্রামাণিকের কনভয় হামলা চালানোর অভিযোগ ছিল। উদয়ন গুহর জন্মদিনের অনুষ্ঠান সেরে উদয়ন গুহ নাকি বসেছিলেন, আর সেই সময় এই মোড়ে রীতিমতো তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সেই সময় নিশীথ প্রামাণিকের কনভয় হামলা চালানোর অভিযোগ। অন্যদিকে 6ই মে 2021 অর্থাৎ আগের বিধানসভা ভোট রেজাল্ট আউট হয়ে গেছে, তার কিছুদিন পর নাকি উদয়ন গুহর উপর হামলার অভিযোগ ছিল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। হ্যাঁ, আর সে সময় উদয়ন গুহর হাত ভেঙে যায়। দেখুন, এটা একটা প্রথম কথা বলবো যে নিশ্চিতভাবে এটা একটা খুব খারাপ জিনিস। ইলেকশনের ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে এই যে অশান্তি বা এই ধরনের ঘটনা, এটা নিশ্চয়ই আমাদের কারোরই কাম্য নয়। কিন্তু কুচবিহারের যদি আপনারা ট্র্যাডিশন দেখেন বা ইতিহাস দেখেন, সেই ইতিহাসের ক্ষেত্রে থেকে এই সংঘর্ষশীল যে বিষয়টা সেটা উঠে এসছে। সেকেন্ড লাইনে যারা দাঁড়িয়ে থাকতো বামফ্রন্টের, অর্থাৎ যারা চোখ গরম করে ভোট আদায় করতো, সেই লোকগুলো কিন্তু 2011-তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সবার আগে সুইচ হয়েছে, এবং তারাই আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের বড় নেতা। তাহলে সংঘর্ষ হবে না কেন? যারা এতদিন থেকে সংঘর্ষ করে এসছে তারাই এসে আবার ক্ষমতাসীন দলের শীর্ষে এসে বসেছে, স্বাভাবিকভাবেই। এই ব্যাপারটা কেন হয়, কিভাবে হয়, একটা উদাহরণ দিলে আমি বলতে পারবো। যারা এটা আমাকে জিজ্ঞাসা না করে যদি দিনহাটার সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয়, তাহলে তারা ভালো বলে দিতে পারবে। 24 সালের লোকসভা নির্বাচনের পর, ফলাফল ঘোষণা হওয়ার পর দিনহাটার লোক কিন্তু আর বোমার আওয়াজ পায়নি। আমরা এটা প্রথম থেকে বলে আসছি যে একটি লোক নানাভাবে পরিচিত করে, নানাভাবে উস্কানি দিয়ে, নানা ফন্দি ফিকির করে গোলমাল, নিজের স্বার্থে গোলমাল পাকিয়ে রাখতে চাইত। আজকে সরে যাওয়ার পরে, পর্দার আড়ালে চলে যাওয়ার পরে দিনহাটা মুখও হয় না। আজকে দিনহাটায় কোনো বোমের আওয়াজ নেই, গোলমাল নেই। অশান্তি হয়, সব জায়গায় হয়, ইলেকশনে একটু হয়, এটা বলা সত্যি, এটা অশান্তি হয়। ভোটের সময় কিন্তু অনেক লোক মারা যায় আমাদের দিনহাটা, কিন্তু এবার কোনো একটা লোক কোনো মারা যায় না, আমাদের এটাই অভিযোগ থাকলো। কি মনে হচ্ছে ভোট কেমন হবে? ভোট ভালোই হবে। দিনহাটায় তো অশান্তি হয়। অশান্তি যেমন তৈরি, কোথায় অশান্তি তেমন? ভোটের সময় তো খুবই অশান্তি। কি মনে হচ্ছে ভোট কেমন হবে? ভোট তো ভালোই হবে। আমাদের দিনহাটা বিধানসভায় তো উদয়নবাবু আছে, যিনি এখানকার বিধায়ক স্থানীয়, এবং আমাদের সবসময় দেখা হয়। দিনহাটার বাসীর কাছে খুব ভালো। যদি 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখা যায়, তাহলে তখন দেখা গিয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচন নিশীথ প্রামাণিক আর উদয়ন গুহর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, আর সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গিয়েছিলেন উদয়ন গুহ। কত ভোটে জানেন? জয়ের ব্যবধান ছিল নিশীথ প্রামাণিকের 57। কিন্তু নিশীথ প্রামাণিক তখন বিজেপি সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হওয়ার সুবাদে সে সময় দলীয় সিদ্ধান্তে তিনি তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং সাংসদ হিসেবে থেকে গিয়েছিলেন। ফলে সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল। তার কিছু মাস পরেই উপনির্বাচন হলো। সেই উপনির্বাচনে যে উদয়ন গুহ
57 ভোটে হেরে গিয়েছিলেন, সেই উদয়ন গুহ কার্যত ছিনিয়ে নিয়েছিলেন দিনহাটা বিধানসভা। হ্যাঁ, অশোক মণ্ডল বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং তৃণমূল প্রার্থী উদয়ন গুহ জিতেছিলেন 1,64,000-এরও বেশি ভোটে। হ্যাঁ, এবং উদয়ন গুহ প্রমাণ করে দিয়েছিলেন দিনহাটা বিধানসভা কার্যত তার গড়। বলা যেতে পারে এবারের পরিস্থিতি 2021-এর থেকে অনেক বেটার। আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ জেলায় যে 9টি সিট রয়েছে, 9টির মধ্যে 9টিতেই জিতবার প্রবল সম্ভাবনা রয়েছে। দিনহাটা বিধানসভার ছিটমহল খুব গুরুত্বপূর্ণ এলাকা। একসময় এই ছিটমহলগুলো দেশের ভিতরে থেকেও দেশের বাইরে ছিল। ভারতে বাংলাদেশের 51টা ছিটমহল আর বাংলাদেশে ভারতের 111টা ছিটমহল। হ্যাঁ, এখন বাংলাদেশের এই 51টা ছিটমহল ভারতের হয়ে গেছে আর ভারতের 111টা ছিটমহল বাংলাদেশের হয়ে গেছে। 2015 সালে চুক্তির পর 2015 সালের 31শে জুলাই সেই চুক্তির সময় বলা হয়েছিল যদি ইচ্ছে থাকে তাহলে এপার থেকে ওপারে যাওয়া যায়, ওপার থেকে এপারে আসা যায়। না, এপার থেকে কেউ ওপারে যায়নি। ওপার থেকে 921 জন এখানে চলে এসেছিল। এই ছিটমহলের বাসিন্দা তারা। যখন সিট বিনিময় হলো আমরা সব অধিকার পাইলাম, আধার কার্ড, ভোটার কার্ড, জমির খসড়া, সব কিছু পাইলাম, ভোটও দিলাম। এইবার এখন সবার নাম কাটা, এসআইআর এসে সবার নাম কাটা। আমরা ভোট দিতে পারবো না। আমার ছেলে ভোট দিতে পারবে, আমি পারবো না। আমার ছেলের নাম আসছে, আমার নাম আসে নেই, বরঞ্চ হেড ফ্যামিলি কিন্তু আমি। 2002-এর শেষ এসআইআর হয়েছিল, তখন তো আমাদের ছিটমহল ছিল বাংলাদেশি ছিটমহল। তখনকার তো আমাদের কোনো তথ্য নেই। আমরা ডিএম এর সঙ্গে দেখা করলাম, ডিএম সাহেব বলে দিলেন যে নিচে এনুমারেশন ফর্মের নিচে তোমরা ছিটমহল কথাটা লিখে পাশে যে তোমাদের যে ছিটমহলের 14,864 জন মানুষ ছিলেন তাদের একটা প্রত্যেকের একটা নাম্বার আছে, সেই নাম্বারটাকে ইন্ডিকেট করে দিতে। আমরা সেই নাম্বারটা ইন্ডিকেট করে এখন 28 তারিখে যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হলো সেখানে আমরা দেখতে পেলাম আমরা বিচারাধীনের মধ্যে থেকে গেল। একটা জিনিস কেন্দ্রীয় সরকার দেওয়ার কথা ছিল, আমাদের একটা নাগরিকত্ব কার্ড দেয়নি, সে কার্ডটা দেয়নি। 15 সালের পর থেকে না 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 না, ওটা পাইনি। সরকার ওই কার্ডটা দিলে তো আর কোনো সমস্যা না 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 না। তাহলে এখন আমরা কাকে কি বলবো? 2015-র পর যখন ইন্টারন্যাশনাল চুক্তির পরে আমাদেরকে নিয়ে নিল ইন্ডিয়ান গভর্নমেন্ট, 2015-র পরে আমরা মোটামুটি সবই পেয়েছি নাগরিকত্ব হিসাবে, যেমন আমরা কয়েকবার ভোটও দিয়েছি। কিন্তু সমস্যাটা দাঁড়ালো এই যে এসআইআর নিয়ে। আমরা এতদিন ভালোই ছিলাম, এসআইআর এর পরে সমস্যাটা আমাদের শুরু হলো। আমাদের যেভাবে অ্যাডজুডিকশনে রেখেছে, আশা করব নির্বাচন কমিশনার টোটাল বিষয়টা একটু সরজমিনে দেখে আমাদেরকে সেই নাগরিকত্ব আমরা যেন পাই বা ভোটাধিকার যেন আমরা পাই সেই ব্যবস্থা উনি করবেন। 2015-র 31শে জুলাই চুক্তির পর সবটা বদলে যায়। বেশ চলছিল, ভালো ছিলেন ছিটমহলের বাসিন্দারা। তাদের অভিযোগ এসআইআর শুরু হওয়ার পর আবার যেন নতুন করে লড়াই শুরু হয়েছে এই ছিটমহলে। 2015-র 1 আগস্ট ছিটমহল বিনিময় হলো। যারা বাংলাদেশের ছিটে বসবাস করতেন তারা তো ভারতীয় নাগরিক ছিলেন না, তারা তাদের নাগরিকত্ব দিল ভারত সরকার এবং 16 সাল থেকে তারা ভোট দিতে শুরু করলেন। তাদেরকে আজকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাদের সাথে প্রতারণা করা হচ্ছে, বঞ্চনা করা হচ্ছে। ভাবুন তো, সীমান্তবর্তী একটা জেলা পেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, যিনি কিনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি হলেন। নিশীথ প্রামাণিকের গুরুত্ব যখন বাড়ল, তখন কোথাও গিয়ে কোচবিহারের রাজনীতির অলিন্দে দিনহাটাও একটা বড় জায়গা পেল। অন্যদিকে উদয়ন গুহর এই যে 1,64,000-এরও বেশি ভোটে জিতে আসা, গড় দখল করে নেওয়া, দিনহাটা দখল করে নেওয়া, সেটাও কোথাও গিয়ে রাজনীতিতে গুরুত্ব অনেক বাড়িয়ে দিল দিনহাটার।